প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপের উন্মাদনা দিনকে দিন চলছে বেড়েই। গত রাত এবং সকালের ম্যাচগুলোতে হয়েছে একাধিক রেকর্ড। এই বিশ্বকাপের দ্রুততম 2 গোল, নতুন নিয়মে আলোচিত লাল কার্ড, ব্রাজিলের দারুণভাবে ঘুরে দাঁড়ানো, মরক্কোর গুরুত্বপূর্ণ জয় এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের নকআউটে নিশ্চিত করার গল্প। আজকে ডিবক্সে থাকছে এই ম্যাচগুলোর বিশ্লেষণ, আজকের সার্ফ এক্সেল মোমেন্ট অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা 4 ম্যাচের প্রিভিউ। দর্শক, আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, ধন্যবাদ, এবং পার্টেক্স স্টার গ্রুপের হেড অফ বিজনেস সাইদুল আজহার সারোয়ার। ওয়েলকাম টু দ্য শো। আপনাদের দুজনকে কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। দাদা কেমন আছেন? ভালো আছি। আমরা ওভারঅল সমস্ত ম্যাচ নিয়ে আজকে ডিসকাস করব, স্পেশালি ব্রাজিলের ম্যাচটা নিয়ে, এবং হাইতিকে আমরা দেখেছি 3-0 গোলে হারিয়ে দিয়েছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। সময়টা নিশ্চয়ই খুবই ভালো যাচ্ছে, আসলে 4 বছর পর পর খেলা। তবে আজকের ব্রাজিলের ম্যাচটা নিয়ে একটু শুরু করতে চাই। দুটো বাতিল গোল, তবে তারপরও 3-0 গোলে এক্সপেক্টেড একটা আমি জয় বলবো। দাদা কিভাবে এক্সপ্লেইন করবেন ভিনিসিয়াস এবং আরেকজনের জোড়া গোল? ধন্যবাদ। আসলে ব্রাজিল টিম প্রথম ম্যাচ ডিসঅ্যাপয়েন্টেড করেছে সব সাপোর্টারদের। যদি বলি যে ব্রাজিলের যেই ফুটবল, নান্দনিক ফুটবল, সেই ফুটবল আমরা দেখিনি। সো এই ব্রাজিলকে নিয়ে ওরিড ছিলাম। যদি দেখেন আপনি লাস্ট ম্যাচটা, আমরা হাইতির আগেও যদি সবাই যে এক্সপেকটেশন করেনি যে ব্রাজিল জিতবে বা ড্র করবে, সবাই একটা উৎকণ্ঠার মধ্যে ছিল। কিন্তু ব্রাজিল চিরাচরিতভাবে যদি দেখেন খেলে জিতেছে, কিন্তু অ্যাজ এ কোচ হিসাবে, অ্যাজ এ সাবেক একজন খেলোয়াড় হিসাবে আমি মনে করি এই ব্রাজিল সেই 90 দশকের ব্রাজিলের মতো ফুটবল খেলতে পারেনি। যেটা বলি যে ব্রাজিলিয়ান ফ্যানরা হয়তো ম্যাচ জিতে হয়তো খুশি আছে, কিন্তু অরিজিনাল যে মাঠের ফুটবল, সেই মাঠের ফুটবলটা আমরা চোখে লক্ষ্য করিনি। আমি একটু ভাইয়া আপনার কাছেও জানতে চাইবো, আপনারও কি কোথাও না কোথাও এরকম মনে হয়েছে যে লাতিন আমেরিকার যে সৌন্দর্য, স্পেশালি ব্রাজিলের সেই সাম্বা জিঙ্গা, আমরা সেটাকে মিস করছি? দাদা ঠিকই বলেছেন। ব্রাজিলের পিপলরা হয়তো বা যারা সাপোর্টার, বাংলাদেশ তো দুভাগে বিভক্ত। একদম 90% যদি ধরি, যে আপনি দেখবেন অর্ধেক 45% হয়তো বা ব্রাজিলের সাপোর্টার, আবার 45% আর্জেন্টিনা, আর 10% মিক্স। এবং বাসার মধ্যেও আপনি দেখবেন যে এরকম। তো আজকে সকালে যে 3-0 গোলে ওরা জিতলো, হাইতিও খারাপ দল বলা যাবে না, বাট ব্রাজিলের যে কথা 3-0 গোলের রেজাল্ট দেখে আপনি হয়তো বা সিনারিওটা মনে করবেন যে না, ব্রাজিল ডান এ গ্রেট জব। বাট আমরা ব্রাজিলকে যে কারণে পিপল সাপোর্ট করে, যে নান্দনিকতার কথা দাদা বললেন, ছোট ছোট পাসে এত সুন্দর করে, এবং ওরা নেইমারকেও তো পাচ্ছে না। ফলে এই জায়গাটাও আমার মনে হয় যে একটা গ্যাপ হয়তো বা আছে, যে বা আপনার আমরা সামনে হয়তো বা ভালো খেলা দেখবো। বাট আমরা ব্রাজিল থেকে যেটা এক্সপেক্ট করি, যদি আমি আর্জেন্টিনার সাপোর্টার, বাট ব্রাজিল থেকে যেটা এক্সপেক্ট করি, আমি মনে করি ব্রাজিল এখনো সেটা মাঠে রূপায়িত করতে পারেনি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। কি দুর্দান্ত মাতিউস কুনিয়ার জোড়া গোল, এবং ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন, দুটো ম্যাচেই তার গোল রয়েছে। আনফরচুনেটলি তুরস্ক কিন্তু প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে আসর থেকে, এবং হাইতিও ব্রাজিলের কাছ থেকে হেরে বিদায় নিয়েছে। আচ্ছা, রাফিনিয়া এবং এনরিকের যে গোল দুটো বাতিল হলো, এটা নিয়ে একটু শুনবো আপনার কাছে। দেখুন, রাফিনিয়ার গোলটা অফসাইড ছিল এবং এনরিকেরটা অফসাইড ছিল। এখন ভিআরটা অনেক যে প্রেডিকশনগুলো একদম কারেন্ট সুন্দরভাবে করে, যাতে কোনো একটা দল সাফার না হয়। একদম সূক্ষ্ম যে অফসাইড ট্র্যাপ, সেটাই হয়েছে। আর রাফিনিয়ার ব্রাজিল টিমে যদি বলি, রাফিনিয়া হয়তো নেক্সট ম্যাচ মিস করবে ইনজুরির জন্য, আমরা দেখেছি। কিন্তু কোনিয়ার কথা বলবো যে অসাধারণ গোল করেছে। সেকেন্ড গোলটা যদি দেখেন, ব্রাজিল প্রথম গোলটা হয়তো ডিফ্লেকশনে গোল হয়েছে, কিন্তু পরের গোলটা যদি দেখেন ওয়ার্ল্ড ক্লাস এবং অসাধারণ একটা গোল ছিল কোনিয়ার, এবং এখানেই কিন্তু ব্রাজিল ম্যাচটা জিতে নিয়েছে। এবং এই মরক্কোর সাথে ড্রয়ের পরে অনেকেই কিন্তু আসলে একটু সন্দিহান ছিল, যেহেতু পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। তবে সেই জায়গা থেকে হাইতির বিপক্ষে এই জয়টা আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দিল? অবভিয়াসলি আত্মবিশ্বাস বাড়িয়েছে, কিন্তু এখন সবচেয়ে বড় জিনিস আপনার কোচ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ব্রাজিলের শেপটা যেন ফিরে আসে, ব্রাজিলের যে ছন্দময় ফুটবল সেটা যেন ফিরে আসে। তো আমার মনে হয় যে এখন কুনিয়াকে নামিয়েছে, এরপরে আমরা চেঞ্জিংগুলো যদি দেখি, সেকেন্ড হাফে আপনার এনরিক নেমেছে। সো এনরিকের কাছে যেটা, এনরিক কিন্তু ফিনিশার। সো ব্রাজিল কিন্তু দেখেন নেইমারবিহীন ব্রাজিল যেই ফুটবলটা খেলে,
খেলছে নেইমারের অভাব এখনো কিন্তু বোধ করছে। তবে আশা করছি আমরা নেক্সট ম্যাচ থেকে সেই অভাবটা দেখবো না, আমরা অ্যানাউন্সমেন্ট Second পেয়ে গেছি। round-এ হ্যাঁ সম্ভবত হ্যাঁ আসবে। সে তো না, থাকবে, নেক্সট ম্যাচে knockout-এ তো খেলবে, থাকবে, নেক্সট ম্যাচে খেলবে, next match-এ আমরা অলরেডি আছি। বলেই দিয়েছে কোচ। সো আমার মনে হয় যে নেক্সট ম্যাচে পেতে যাচ্ছে নেইমারকে। নেইমার আসলে হয়তো অনেকটাই মোটিভেটেড হবে, ব্রাজিল টিম আরও মোটিভেটেড হবে, যেটা নাম্বার 10 পজিশনে খেলে। সো ও আসলে হয়তো যদি পারফর্ম করতে পারে অবশ্যই এটা ভালো হবে একদম। ব্রাজিলের জন্য। সাইদুল ভাই, আপনার কাছে একেবারে ভিন্ন একটা প্রসঙ্গে যাব, তবে অবশ্যই মূল বিষয়টা থাকবে আমাদের ফুটবল বিশ্বকাপ। আমরা দেখি যে কর্পোরেট ওয়ার্ল্ডও কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। সো আপনি যেহেতু পারটেক স্টার গ্রুপে রয়েছেন, বিশ্বকাপকে মাথায় রেখে আলাদা করে কি কোনো আপনারা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজান কিনা প্রত্যেকবার? প্রত্যেকবার মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা হয়তো বা আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো সরাসরি রিলেট করে না, Relate করে বাট না। অনেকগুলো কোম্পানি করছে। আপনি কিছুক্ষণ আগে অফিস স্ক্রিনে কথা হচ্ছিল, কোনো একটা আউটলেটে যদি আপনি যান বা মার্কেটে যান, আপনি বুঝবেন যে কিছু একটা হচ্ছে, কিছু একটা উৎসব চলছে, নববর্ষের মতো যেরকম একটা উৎসব চলছে, তেমনি আপনি কর্পোরেটে গেলে প্রথমে আমি যেদিন প্রথম অফিসে গেলাম, ওয়ার্ল্ড কাপ যেদিন শুরু হলো, মনে হলো আমি একটা স্টেডিয়ামে আসলাম। প্রত্যেকের সামনে কোনো না কোনো দেশের ফ্ল্যাগ আছেই, এবং বিশেষ করে যারা জেনজি জেনারেশন বা এরকম, আর মালিক যদি কোনো না কোনো সাপোর্ট করে সেখানে তো ধরেন আরো কথাই নেই, মানে কথাই নেই। অফিসটাই সাজিয়ে ফলে তোলার একটা এখন দেখা বিষয় যাচ্ছে যে মোস্ট অফ দি টাইমই আমাদের যারা জুনিয়র কলিগ বা আমাদের মতো কলিগরা সবাই আপনার কেউ না কেউ কোনো দেশের জার্সি পরে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন সে কোনো স্মোকিং জোনে বা আপনার লাঞ্চে কথা বলছে, আপনার 90% কথাই কিন্তু কথার topic সারাদিনের থাকে, আগের পরের খেলাগুলো দিনের খেলা। এবং দেখা যাচ্ছে যে মানে রিলেশনগুলোর ক্ষেত্রেও অম্লমধুর কিছুটা ঝগড়া ও দুষ্টুমি জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে। ফলে দেখা যায় যে খেলাটা এখন এই মানে আপনার ওয়ার্ল্ড কাপের 20 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের কর্পোরেট তো এটার বাইরে না, আমরা তো কনজিউমার মধ্যে, আর যেহেতু সবাই ইমোশনাল, আর আমরা যারা 90-এর দশকের ফুটবল দেখে অভ্যস্ত, যে আবুনি মোহামেডানের খেলা দেখে অভ্যস্ত, আমি চট্টগ্রামে বড় হয়েছি, যে যেদিন আবুনি মোহামেডান খেলা হতো ওই দিন রাস্তায় দর্শক পাওয়া যেত, মানে লোক থাকতো না, দোকানপাট বন্ধ হয়ে যেত, দোকানপাট বন্ধ হয়ে যেত। ওই ইমোশন থেকে এখনকার এই যে এই জেনারেশন যদিও অনেকটা ইংলিশ ফুটবলের সাথে অ্যাটাচ, ফলে ইংলিশ ফুটবলাররা মোস্ট অফ দি যেহেতু ওয়ার্ল্ড কাপে খেলছে, এরা কঠিন আমার ছেলেগুলো যেরকম কঠিন নাম ওরা যেভাবে বলছে যে কে কি কার হিস্ট্রি, ফলে দেখা যাচ্ছে যে আপনার কর্পোরেটের পিপলরাও এটার মধ্যে এনগেজ হয়ে গেছে। এবং জার্সির বিজনেস তো আমি মনে করি যে একটা বড়, এবং এবার দেখলাম লুঙ্গিও পর্যন্ত চলে এসছে, অনেকে শাড়িও করছে। কর্পোরেটেও বিজনেসেও এটা একটা এফেক্ট পড়ছে যে 4 বছর পর পিপল ইমোশন বিজনেসের সাথেও কিছু মানে অনেকটাই রিলেটেড। এবং শুধুমাত্র তা না, আমরা এখন দেখছি যেমন পতাকার বিজনেসটা বরাবর ছিল, নতুন হয়ে মানে নতুন এবার এসছে আসলে শাড়ি আর লুঙ্গির ব্যাপারটা। দ্যাটস ইন্টারেস্টিং। আমরা একটু পরবর্তী ম্যাচের আলাপে ছোট করে যেতে চাই। ইউএসএ 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারাও কিন্তু নকআউট পর্বটা নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার এই যে আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের গোল, এই দুটো আমি একসাথে আপনাকে বলবো একটু মূল্যায়ন করতে। দেখুন, বিশেষ করে ইউএসের কথা বলবো, যে চমৎকার ফুটবল খেলছে। যে কয়টা দল এখন পর্যন্ত এই বিশ্বকাপের প্রথম রাউন্ডের পর বেস্ট পারফরমেন্স করেছে, তার মধ্যে ওয়ান অফ দেম। সো এবং এখন পর্যন্ত আপনার মেক্সিকো এবং বিশেষ করে ইউএসএ কনফার্ম করে ফেলেছে স্বাগতিক দেশ হিসাবে, প্রথম দল হিসাবে। সো আমার মনে হয় যে পচেতিনোর দলটা কিন্তু অসাধারণ এবং ইয়াং ট্যালেন্টেড দল, এবং এই দলে কিন্তু বেশ কিছু ধরেন আপনার আইকনিক খেলোয়াড় আছে, যেটা ফিউচার অনেকের চোখ কিন্তু, ক্লাবগুলোর চোখ কিন্তু তাদের দিকে। তবে পুলিসিচ না খেলার পরেও এই যে তারা জিতে গেল, এটা আসলে কতটা ডেপথ প্রমাণ করে? এখানে অবশ্যই ডেপথ তো অনেক এই দলের। যদি আপনি দেখেন, এখন আমরা যারা ব্রাজিল সাপোর্টার আছি, পার্সোনালি যদি আমরা অ্যানালাইজ করি যে ব্রাজিল যদি এই গ্রুপ থেকে রানার আপ হয়, খেলা কিন্তু পড়বে আপনার ইউএসএর সাথে। খুব টাফ একটা ম্যাচ হবে, কারণ ইউএসএ খুব ভালো শেপে আছে। সো ওই দিক দিয়ে অবশ্যই ব্রাজিলকে চাইবো যে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হোক, ওই গ্রুপের সাথে যেন ইয়ের সাথে না পড়ে, বিশেষ করে ইউএসএর সাথে। কারণ ব্রাজিলের খেলার জন্য আমরা এই জিনিসটা ওরিড, এই জন্য ব্রাজিল সাপোর্টাররা, যে ব্রাজিলের পারফরমেন্স আমরা প্রথম ম্যাচ দেখেছি, আজকের ম্যাচটাও দেখলাম। সো আমার মনে হয় যে মিডফিল্ডটা নিয়ে অনেক চিন্তার আছে ব্রাজিলের, এবং দুইটা উইং ব্যাক, বিশেষ করে দুইটা উইং ব্যাক নিয়ে। সো এই জন্য ওরিড আমরা। আর মরক্কো আর স্কটল্যান্ডের খেলা নিয়ে আলাপ করবো, বাট মরক্কো তো জিতে গেছে ভাইয়া। আমরা শুরুতে যখন মরক্কো এবং ব্রাজিল ড্র করেছিল, আমরা বারবার বলছিলাম যে 6 নাম্বার এবং 7 নাম্বার দল মরক্কো। সো আফ্রিকান একটা দেশ হিসাবে কিন্তু বড় একটা শক্তিমত্তার জায়গা তারা প্রদর্শন করছে। হাকিমি দুর্দান্ত ফর্মে রয়েছে। মরক্কোকে কতটা এগিয়ে রাখতে চান এবারে? অবশ্যই মরক্কো স্ট্রং দল, এমনিই তো পজিশনই বলে দিচ্ছে 6 এবং 7, এবং আমরা অনেকেই বোধহয় ভুলে গেছি তারা কিন্তু লাস্ট ইয়ার সেমিফাইনালিস্ট। ফলে মরক্কো তো এমনি স্ট্রং একটা
মানে প্রতিপক্ষ হিসেবেই কিন্তু ব্রাজিলের সাথে খেলেছে। কিন্তু ওই যে ব্রাজিল থেকে যে মিসটা হচ্ছে, ব্রাজিলের যে ফুটবলটার জন্যই এত আপনার পিপল ব্রাজিলকে ভালোবাসছে, সেই জায়গায় তো আপনার কানেক্টিভিটি হচ্ছে না বলেই কিন্তু মরক্কো অনেক ভালো করছে। আর আফ্রিকানরা আমরা যদি আমাদের সময় দেখি, নাইজেরিয়া, তারপরে হচ্ছে ক্যামেরুন, এরা কিন্তু, এবং রজার মিলার কথা আমরা যারা 90-এর দশকে দেখে অভ্যস্ত, রজার মিলার নাচটা হয়তো আমরা সবাই বলার সাথে সাথে কিন্তু আমার হচ্ছে ওই নাচটা মাথার মধ্যে ঘুরছে জাস্ট। ও সেটাই, ফলে আফ্রিকান ফুটবলও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এবং আপনি যদি এবারের ওয়ার্ল্ড কাপকে যদি দেখেন, অনেকে বলছে এবারের ওয়ার্ল্ড কাপটা একটা নস্টালজিক ওয়ার্ল্ড কাপ হবে, কারণ আপনি হয়তোবা আপনার রোনালদোকে আর পাবেন না, রোনালদো, মেসি, লুকা মডরিচ পাবেন না, ফলে অনেকের কাছে এটা কিন্তু একটা হারানোরও ওয়ার্ল্ড কাপ। ফলে ওই জায়গা থেকে আমার মনে হয় যে মরক্কো থেকে শুরু করে যারা হাকিমি থেকে শুরু নতুন করে যারা উঠে আসছে, এরা হয়তো বা আগামীর ওয়ার্ল্ড কাপগুলোতে আরো বেশি মাঠকা পাবে। সেটা, এবং নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব বড় আসর, যেহেতু 48টা দেশ এবার অ্যাটেন্ড করছে, এটা অন্যান্য বারের চেয়ে অনেক বড় আসর। অবশ্যই। আর মানে সবচেয়ে ফাস্টেস্ট গোল আমরা দেখলাম কালকে মাত্র 71 সেকেন্ডে ইসমাইল সাইবারির গোল, দুর্দান্ত একটা ব্যাপার। সাইবারি গোলটা যদি বলি, আপনার সাইবারি প্রথম ম্যাচে কিন্তু আপনার ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছে, ব্রাজিলের এগেইনস্টে গোল করেছে, অসাধারণ একটা গোল করেছে। সাইবারি ডিজার্ভ করে এখন যেই পজিশনে, সে নাম্বার 9 পজিশনে যেই পজিশনটা খেলে, আপনি বিহাইন্ডে যদি দেখেন ব্রাহিম দিয়াজ, সে যে অসাধারণ কিছু বল সাপ্লাই করে এবং অসাধারণ তার ফিনিশিংটা দেখেন। এবং টোটাল বুয়াদ্দির কথা বলবো, অসাধারণ একটা প্লেয়ার। আপনার যেটা আগে আমরা স্পেন টিমে দেখতাম, আপনার বুস্কেটকে দেখতাম ডার্টি রোল প্লে করে, এই বুয়াদ্দির মতো একটা খেলোয়াড় কিন্তু আমরা ব্রাজিল টিমে মিস করছি যদি দেখেন। তো আমাদের মরক্কো কি এখন গ্রুপের মোটামুটি শক্ত একটা দাবিদার? হ্যাঁ, অবভিয়াসলি লাস্ট ওয়ার্ল্ড কাপের আপনার সেমিফাইনালিস্ট, আপনি যদি দেখেন বেলজিয়াম, স্পেন, আপনার অনেক ভালো টিমকে ওরা হারিয়েছিল। সো ওই ধারাবাহিকতাই চলছে। কিন্তু লাস্ট ম্যাচটার সাথে যদি আমি কম্পেয়ার করি, ফার্স্ট ম্যাচের সাথে ব্রাজিলের সাথে যেই ম্যাচটা খেলেছে, এই ম্যাচের না হলো 50% ম্যাচ খেলেনি আপনার স্কটল্যান্ডের সাথে। আমি টোটাল ম্যাচটাই দেখেছি। এবং স্কটল্যান্ড মোটামুটি প্রেসারে রাখলেও আলটিমেটলি মানে ম্যাচের রেজাল্টটা খুব একটা বের করে না আনতে পারলেও ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড তিনটা দলেরই আমরা যদি পয়েন্ট দেখি, তাদের কিন্তু স্টিল মানে এখনো হোপ আছে, এখনো হোপ আছে। সো স্কটল্যান্ড কিন্তু আপনার ডিফেন্স যদি দেখেন, এবং স্কটিশ প্লেয়াররা যদি দেখেন, স্কটিশ লিগ খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা অনেক খেলোয়াড় আছে। সো আমার মনে হয় যে এখনো ব্রাজিলের জন্য স্বস্তিদায়ক নয়, কারণ নেক্সট ম্যাচটা যদি আপনার অবভিয়াসলি ধরেন আপনার মরক্কো ইয়েকে বিট করবে, হাইতিকে বিট করবে, তাহলে ওদের পয়েন্ট হয়ে যাবে 7। আর এখানে ব্রাজিলকে অবশ্যই ড্র থাকতে হবে মিনিমাম, যদি গ্রুপ থেকে রানার আপ হতে। আর ব্রাজিল যদি ম্যাচটা জিতে, তাহলে অবভিয়াসলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। সো এখানে এখনো অনেক কিছু নির্ভর করে নেক্সট ম্যাচের উপর। আর মেক্সিকো তো অলরেডি কোয়ালিফাই করে গেছে, তারপরে যুক্তরাষ্ট্রও গেল দ্বিতীয় দল হিসেবে, তারাও কিন্তু খুব প্রেসিং একটা ফুটবল খেলছে। তাদের সম্ভাবনা কতটা থাকলো? হ্যাঁ, অবভিয়াসলি সম্ভাবনা। দেখুন, এখন বিশ্বকাপের স্টেজে যদি অন দ্য ডে আপনি বেস্ট পারফরমেন্স করেন, আপনি যদি সিম্পল একটা জিনিস, যে ক্যাপ ভার্দের মতো একটা ছোট্ট দেশ এসে স্পেনের মতো দলের সাথে ড্র করেছে, সো আপনি এই বিশ্বকাপ আনপ্রেডিক্টেবল আমার কাছে মনে হয়। যে কাউকে ধরতে পারে যদি তার বেস্ট পসিবল পারফরমেন্স করে মাঠে। সো এই বিশ্বকাপে আমরা অনেক কিছুই দেখতে পাবো। সেটাই, এবং আমরা যেমন ড্রয়ের মানে বন্যা দেখলাম, আমরা লাল কার্ডের বন্যা দেখলাম শুরু থেকে, কিন্তু ভাইয়া খুবই এক্সাইটিং হয়ে গেছে। প্রথম ম্যাচেই হচ্ছে 3টা রেড কার্ড দিয়ে শুরু, যেখানে গত আসরে সব মিলিয়ে সর্বসাকুল্যে 4টা। আচ্ছা, টার্কি প্যারাগুয়ের খেলাও আমরা দেখেছি, সেখানে প্যারাগুয়ে জাস্ট 65 সেকেন্ডে গোল দিয়েছে মাতিয়াস গালারজা। তো এইটাটা খুব ইন্টারেস্টিং লাগে যে 65 সেকেন্ডসে গোল, যদিও পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি, পুরোটা সময় মানে আন্ডার প্রেসার তাদেরকে খেলতে হয়েছে। দুই দলই ছিল ডিফেন্স মোডে, অ্যাটাক করার চেষ্টা করেছে টার্কি, বাট তারা অনেকটা আনলাকি কিনা, কি মনে হয়? দাদার কথা থেকেই আমি বলছি যে এবার কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটা খেলাই, যেমন আপনার হোস্ট দুটো কান্ট্রি অলরেডি কিন্তু উঠে গেছে, এবং আরেকটা হোস্ট হচ্ছে কানাডা কিন্তু 6-0-তে উইন করলো, ফলে কানাডারও কিন্তু একটা সম্ভাবনা আছে। দ্যাট মিনস 3টা হোস্ট কান্ট্রি কিন্তু আপনার ভালো করছে, এবং খেলা দেখে মনে হচ্ছে যে কেউ কারো থেকে কম না। যে সুযোগগুলো হয়তো বা কাজে লাগাতে পারছে, তারা উইন করে যাচ্ছে, সেটা 3-0 হোক আর 6-0 হোক, সবাই কিন্তু কেউ এরকম হচ্ছে না যে একচিটিয়া খেলে যাচ্ছে। অর্থাৎ এবারের ওয়ার্ল্ড কাপটা অনেক দেশ হওয়ার পরও আমার কাছে মনে হচ্ছে যে রাইট টিমগুলোই এবার ওয়ার্ল্ড কাপে এসছে, এবং কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো সুযোগ নেই। ফলে প্রতিটা খেলাই কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, এবং দাদা যে কথা বলেন, এবার কিন্তু আনপ্রেডিক্টেবল রেজাল্টও হতে পারে। জি, অবশ্যই বলা যায় না। আর দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে কিন্তু নতুন নতুন করে নিয়ম ইনক্লুড হচ্ছে। দাদা, এটা নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে মুখ থেকে কথা বলার কারণে প্যারাগুয়ের প্লেয়ার মিগুয়েল আলমিরনের লাল কার্ড খেতে হয়েছে, তবে 10 জন হয়েও তারা কিন্তু জিতে নিয়েছে। এটা নিয়ে কি বলবেন? এই যে
যে নতুন নতুন নিয়ম ইনক্লুড হচ্ছে এবং একজন মাত্র দেখা যায় রেফারির সাথে কথা বলার অধিকার রাখছেন এখন, এটা কতটা প্রেশার? দেখুন, এটা ফিফা কিছু রোল করেছে, এটা অবশ্যই মানতে হবে খেলোয়াড়দের, এবং বিশেষ করে ব্রাজিল ম্যাচটা যদি দেখেন, গোলকিপার 8 সেকেন্ডের বেশি করেছে দেখে সাথে সাথে কর্নার দিয়েছে। সো এই জিনিসগুলো ইনক্লুশন করার কারণ হলো সৌন্দর্য বর্ধন করা বিশ্বকাপের, কারণ ম্যাচটা যেন ডিলে না করে এবং খেলোয়াড়রা যেন বিহেভিয়ারগুলো ঠিক রাখে। দেখুন, মেসিকে অনেকেই বলেছে, ট্রল করেছে যে মেসি যেই ট্যাকেলটা করেছে তাকে রেড কার্ড দেওয়া হয়নি কেন। দেখুন, রেফারিরা দেখে মাঠে একটা খেলোয়াড়ের বিহেভিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ওই খেলোয়াড়টার অ্যাটিটিউড ম্যাচের মধ্যে তার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তাকে আমি কী ধরনের কার্ড দিব। সো মেসির ব্যাপারটা যেটা হয়েছে লাস্ট আমরা দেখেছি, অনেক ধরনের ট্রল করেছে। দেখুন, মেসি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, এবং তার মাঠে যদি দেখেন তাকে কিন্তু অনেক বাজে ট্যাকেল করছে, এবং ভালো খেলোয়াড়কে সেভ করার দায়িত্ব কিন্তু এই যে রেফারিদের, এবং ফিফা কিন্তু ইনস্ট্রাকশানে দিয়ে দিয়েছে। সো আমার মনে হয় যে এই ম্যাচে, এই প্রত্যেকটা ম্যাচে ডে বাই ডে কিন্তু আমরা অনেক কিছুই দেখবো, রুল রেজুলেশন যে জিনিসগুলো হচ্ছে। সো এটা কিন্তু ফুটবলের সৌন্দর্যের জন্যই দিচ্ছে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো পজিটিভ থিংস। এক্স্যাক্টলি, আমরা যেমন লাল কার্ডের কথা বললাম, দারুণ বেশ কিছু আমরা গোল দেখেছি। আসলে প্রত্যেক দিনের প্রত্যেকটা ম্যাচে কিন্তু দারুণ সব মোমেন্টস তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের সার্ফ এক্সেল মোমেন্টস অফ দ্য ডে, একই দিনে বিশ্বকাপের দ্রুততম 2 গোল। প্রথমে 71 সেকেন্ডে মরক্কোর ইসমাইল সাইবারি এবং 65 সেকেন্ডের মাথায় প্যারাগুয়ের মাতিয়াস গালারাজা। সাথে থাকছে মুখ ঢেকে কথা বলায় মিগুয়েল আলমিরনের আলোচিত লাল কার্ড। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। আসলে খেলাধুলা এবং আমাদের পার্সোনাল জীবন দুটোই তো আসলে একে অপরের সাথে রিলেটেড, আমরা দূরে সরিয়ে রাখতে পারি না কিছু। আচ্ছা, এই যে নতুন বেশ কিছু নিয়ম আমরা একটা তো দেখেছি, আর কি কি যুক্ত হলো যদি আমাদের দর্শকদের জন্য একটু বলে দেন এবারের আসরে? দেখুন, এখানে হলো সবচেয়ে বড় জিনিস, কিছু সিচুয়েশনে অনেক সময় রেফারিরা মিস করে যেত। এখন এই বলের মধ্যে এমন কিছু ডিভাইস দিয়েছে, রেফারিরা খুব ইন্ডিকেট করে, খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে। যেমন অফসাইড দেখেন, এনরিকের গোল দেখেন, রাফিনিয়ার গোল, এটা খুব দ্রুত তাদের কানে আসে, সাথে সাথে তারা চেক করে যে এটা অফসাইড। সো এখানে কিন্তু আরো আমার মনে হয় যে আরো ডে বাই ডে আরো অনেক নতুন নিয়ম আসবে। এক্স্যাক্টলি, আর নিয়ম হলে সেটা তো মানতেই হবে। এবং আমরা মানে কর্পোরেট ওয়ার্ল্ড যদি দেখি, মানে আমরা বাইরে থেকে যেটা শুনি যে খুবই মানে টিপটপ থাকতে হয়, যে কোনো বিষয়ে পান থেকে চুন খসলে অনেক কিছু হয়ে যেতে পারে। সো এই যে রুলসের ভেতরে থেকেও এই যে জীবনটাকে উপভোগ করা, ফিফা ওয়ার্ল্ড কাপের আনন্দ উন্মাদনা সেটাকে এনজয় করা কতটা হয়? কর্পোরেটে ওই যে বললাম, কর্পোরেট তো আর আমাদের স্বাভাবিক জীবনের বাইরে না। ফলে কর্পোরেটে আমরা যেই জব করছি না কেন, আমাদের একটা পরিবার আছে, আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, এবং দিন শেষে আমরা কোনো না কোনো দলকে সাপোর্ট করছি, এবং দেখা যায় যে এটা কিউমুলেটিভ সাপোর্ট। এবং আমাদের অফিসে যেটা হচ্ছে যে অলরেডি আপনার 2টো ভাগ হয়ে গেছে, এবং 2টো ভাগ হয়ে ওরা অলরেডি একটা খেলাও আয়োজন করে ফেলছে নিজেরা। আপনার যে একটা টার্ফে খেলা হবে, মানে বিশ্বকাপটা অফিসে চলে আসতেছে। এবং ছোটকালে আমরা যদি 90-এর জায়গায় দেখি, ধরেন ব্রাজিল কোনো কারণে হেরে গেল, ব্রাজিল সাপোর্টাররা বললো দেখি এলাকার মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে, দেখি কে জিতে। মানুষের ইমোশনটা এই জায়গায়, যেমন আবনি মডার্নে আগে খেলা হতো যে আবনি আচ্ছা হেরে গেছে বা মডার্ন হেরে গেছে, এলাকার মধ্যে কোন আবনি জিতে, আবনি সাপোর্টাররা একটা টিমে নেমে এখনো ঈদে হয়, কিন্তু ফেস্টিভ্যালে হয়, ফেস্টিভ্যালে হয়। এবং এই যে 20 তারিখ পর্যন্ত আপনি দেখবেন শুধুমাত্র যারা সামনে বোধহয় এইচএসসি পরীক্ষা আছে, পরীক্ষার্থী ছাড়া পরীক্ষার্থীরাও দেখবেন যে আপনার খেলা দেখছে, যে ইমোশনের বাইরে যেতে পারছে না। ফলে বাংলাদেশ একটা, আমি বলবো যে বাংলাদেশ আসলে ফুটবল লাভিং কান্ট্রি। যত ক্রিকেট আমরা আপাতত হয়তো সাফল্য পাচ্ছি বা আরও আগাবো, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দক্ষিণ এশিয়াতে আমরা আমাদের জনসংখ্যার অনুপাতে আমরা যদি হিসাব করি, আমরা ফুটবলের প্রতি আমরা অন্ধভক্ত। বিশ্বকাপ মানে আমাদের বাংলাদেশের রাস্তায় রাস্তায় ফুটবল উন্মাদনা। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে দেখবো ফেনীর ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য পতাকার শোভাযাত্রা। বিশ্বকাপ ঘিরে ফেনীতে নেমেছে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা। শুক্রবার বিকেলে বিশাল পতাকা নিয়ে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও মাঠেই শেষ হয় এই আয়োজন।
সাইদুল ভাই, এই ধরনের যে ফ্যান কালচার আমরা দেখতে পাচ্ছি, এটা কি আসলে মানে ইমোশনালি আরো বেশি কানেক্ট করে, মানে ফুটবলের সাথে কি আবেগটা আরো বাড়িয়ে তোলে? আজকে ফেনীর ঘটনাটা দেখলেন আপনি, দেখবেন যে আপনার এই প্রোগ্রামের দেখে কেউ দেখা যাবে যে আর্জেন্টিনা আগামীকাল মিছিল বের করে ফেলবে, ইমোশনটা এই জায়গায়। এই জায়গায়। এবং গতবার সম্ভবত গত ওয়ার্ল্ড কাপে কত হাত লম্বা যেন একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ বানিয়েছিল, আর্জেন্টিনার অ্যাম্বাসেডর তাকে দেখতে এবার গেছে। টি-শার্ট বানিয়েছে। এবার টি-শার্ট বানিয়েছে। আবার অনেকে আপনার বিভিন্ন জায়গায় জিয়াফত দিয়ে দিচ্ছে দলের সাপোর্টারদেরকে নিয়ে। বাংলাদেশের পিপল আসলে ফুটবল নিয়ে অনেক বেশি ক্রেজি, একদম মানে ছোট থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত। যারা 90s-এর ফুটবল বা 90s-এর আগের ফুটবলের সাথে ম্যারাডোনাকে দেখে যারা বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, বা আপনার পরবর্তীতে ব্রাজিলেরও প্রচুর সাপোর্ট। এবং আমার কাছে বাংলাদেশের এটা ওয়ান কাইন্ড অফ যে আপনার দুভাগে বিভক্ত হয়ে যাবে। এবং বাসাগুলোতে দেখবেন বিশেষ করে আপনার বাবা যে সাপোর্ট করে, ছেলে মেয়েরাও সেই সাপোর্ট করছে। এবং আপনি যদি রিসেন্ট লাস্ট 15 ডেজের ফেসবুক দেখেন, আপনি দেখবেন যে সব পারিবারিক ছবি হচ্ছে জার্সির। মানে এখান থেকে বোঝা যায় যে পিপল কিভাবে এটাকে এনজয় করছে। দেখুন 4 বছর আগে আমার মেয়ে ছিল হলো ব্রাজিল, আমরা 4 জনের ব্রাজিল, আমার ছেলে মেয়ে 2 জনে, আমার ওয়াইফ। সো 4 বছর পর আমার মেয়ে এবার সে পর্তুগালের সাপোর্ট। তা আমি তো অবাক, মানে সে সব সময় করতো ব্রাজিল, এখন দেখি সে পর্তুগাল। তো ডে বাই ডে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার মধ্যে এই যে আপডেটেড হচ্ছে তারা, কারণ ওই যে রোনালদোর খেলা দেখে, মানে সৌদি লিগটা দেখে আমি সবসময় নাম বলি, তো সেই জন্য সে এখন পর্তুগালের সাপোর্ট। হাউ সুইট। আমরা এবার একটু পরের ম্যাচগুলোতে আলোকপাত করতে চাই। আমাদের আজকের রাত 11টায় নেদারল্যান্ডস ভার্সেস সুইডেনের খেলা আমরা দেখতে পাবো। তারপর রয়েছে জার্মানি ভার্সেস আইভরি কোস্ট রাত 2টায়, ইকুয়েডর ভার্সেস কুরাসাও সকাল 6টায়, এবং টিউনিসিয়া ভার্সেস জাপান সকাল 10টায়। নেদারল্যান্ডস এবং জার্মানির খেলা, আসলে প্রত্যেকটা খেলাই খুবই ইম্পর্টেন্ট, বাট এই দুটো খেলা নিয়ে আলাদা করে একটু আলাপ করতে চাই। দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং নেদারল্যান্ডসের কৌশলী ফুটবল কতটা ডমিনেট করতে পারবে সুইডেনকে? দেখুন সুইডেন আর নেদারল্যান্ডসের ম্যাচটা কিন্তু অনেকটাই হাই ভোল্টেজ একটা ম্যাচ। আমরা যেটা জাপানের সাথে আপনার নেদারল্যান্ডসের ম্যাচটা দেখেছি, এটা চাইতে হ্যাঁ ড্র ছিল ম্যাচটা, এবং এই গ্রুপটা খুবই টাফ একটা গ্রুপ। কিন্তু সুইডেন অনেক ভালো ফুটবল খেলে। অ্যাটাকিং সাইডটা যদি বলি, হ্যাঁ ডিফেন্সে যদি বলি, টোটাল নেদারল্যান্ডসের ডিফেন্স লাইন অসাধারণ, কিন্তু অ্যাটাকিং সাইডটা কিন্তু সুইডেনের আরও বেশি ডেঞ্জারাস ফর আপনার নেদারল্যান্ডস। সো আমার মনে হয় যে এই জায়গায় এই ম্যাচটা যদি আমি গেস করি যে কি হতে পারে, আমার মনে হয় যে লাস্ট পর্যন্ত ধরেন হ্যাঁ ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি সুযোগের কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই আপনার সুইডেন এগিয়ে যাবে। এক্স্যাক্টলি, জার্মানির 7 গোলের একটা আত্মবিশ্বাস রয়েছে। আমি আসলে প্রিভিয়াস বলছি না, আমি আমাদের এবারের আসরের খেলাটার কথাই বলছি, আমরা ভুলে গেছি কুরাসাওয়ের সাথে। সো ঘটনা হচ্ছে যে আইভরি কোস্ট আসলে ছেড়ে দেওয়ার মতো দল না। আর এবার আমরা দেখছি যে ফ্রান্স বা ইংল্যান্ডের পাশাপাশি হ্যাঁ জার্মানি আসলে খুবই টাফ একটা টিম। আপনি নিঃসন্দেহে, আমি যদি এগিয়ে আমি বিশ্বাস করি যে দিন শেষে তো আসলে যারা পাওয়ার ফুটবল খেলছে বা যারা শক্তিশালী টিম, ওভাবে করে নিজেদেরকে বিভিন্ন, আর 7 গোল দিয়ে যেহেতু ওরা আসছে, আগের 7 গোল না রিসেন্ট 7 গোল, যে ফলে আমি মনে করি যে জার্মানি অনেক দূরে এগিয়ে থাকবে অফকোর্স। আর জার্মানির কথা আমরা যদি বলি, আইভরি কোস্ট আসলে কোনো অংশে কম না। তারা তাদের প্রিভিয়াস ম্যাচগুলোতে আমরা জানি যে ফ্রান্সের মতন শক্তিশালী দলকে কিন্তু হারিয়ে এসেছে। জার্মানি কি আসলে হালকাভাবে নেবে নাকি খুব টাফ একটা গেম? দেখুন জার্মানি প্রথম ম্যাচ যার সাথে খেলেছে সেই দলের সাথে র্যাঙ্কিং যদি আপনি জার্মানের সাথে মিলান, এটা আকাশ পাতাল ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে। তবে জার্মান আজকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে যাচ্ছে আইভরি কোস্টের সাথে। আইভরি কোস্ট কিন্তু আপনার লাস্ট ম্যাচটা কিন্তু জিতেছে 1 গোলে, এবং আইভরি কোস্টকে হারাতে হলে অনেক ঘাম ঝরাতে হবে আজকের ম্যাচ। আর আমাদের আরো একটা দল কুরাসাও, যেটা চমকে দিয়েছে, এবং তার সাথে ফেস অফ হবে ইকুয়েডরের। ওই আগের মতোই বলবো, আসলে ছোট করে দেখার আসলে যেহেতু কিছু নেই। আর কালকে ভোরবেলার ম্যাচ অনেকেই হয়তো দেখবেন, কি বলবেন, কাকে এগিয়ে রাখবেন? আমি ইকুয়েডরকে এগিয়ে রাখবো। আমার কাছে ব্যক্তিগতভাবে মানে ইকুয়েডর। ওকে, তাহলে এবার আসতে চাই তিউনিসিয়া ভার্সেস জাপান। আমাদের এশিয়া থেকে এবার অনেকগুলো দল ফুটবল খেলছে, আমরা খুবই প্রাউড এটা নিয়ে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। ইরান, ইরাক, উজবেকিস্তান, জাপান, সাউথ কোরিয়া হারলেও তারা খুব ভালোভাবে খেলে তারপরে হেলেছে। সো টিউনিসিয়া ভার্সেস জাপানে যদি আমি এগিয়ে রাখতে বলি, আমি অবভিয়াসলি জাপানকে এগিয়ে রাখবো। জাপানের যে পারফরমেন্স আপনার লাস্ট ম্যাচে নেদারল্যান্ডসের সাথে, এটা যদি ওই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে প্রথম রাউন্ডের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। শেষ মুহূর্তে যেভাবে আপনার গোলটা শুট করলো, গোল খেয়ে গোল দিচ্ছে জাপান টোটালি আমার কাছে মনে হয় যে আমাদের এশিয়ার ব্রাজিল।
যে ব্রাজিল দেখতাম আমরা ব্রাজিলের এবং ফুটবল জাপানের এবারের ফুটবল যদি দেখেন এবং গতবারের ওয়ার্ল্ড কাপের সাথে এর আগের বারের ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে যত না আলোচনা হয়েছে তার দর্শক নিয়ে বেশি আলোচনা জি, ছিল, যে ওরা অনেক বেশি সুশৃঙ্খল এবং ওরা ওয়াশ আউট করে তারপর ইয়া থেকে যেত, কিন্তু এবার কিন্তু ফুটবল নিয়ে বেশি আলোচনা হচ্ছে অবশ্যই, ডিউ টু দেয়ার পারফরমেন্স। তো ভাই আমি জানি যে আপনি ইন রিয়েল লাইফ কিন্তু আর্জেন্টিনার সমর্থক, কতটা সম্ভাবনা দেখছেন শিরোপাটা ধরে রাখার ক্ষেত্রে? আমি আশাবাদী ইনশাআল্লাহ। ওকে, আমরা দেখতে দেখতে আসলে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দাদা আপনাকে এবং ভাই আপনাকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের আয়োজনে নেক্সট টাইম কখনো দেখা হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবলে নতুন রেকর্ড এবং নতুন আবেগের জন্ম দিচ্ছে প্রায় প্রত্যেকটি ম্যাচেই। আজকে দেখলাম ব্রাজিলের দারুণ ঘুরে দাঁড়ানো, যুক্তরাষ্ট্রের নকআউট নিশ্চিত করা, মরক্কো এবং প্যারাগুয়ের দ্রুত সময়ের গোল, আর নতুন নিয়মে মাঠের আলোচিত লাল কার্ড। তবে সামনে অপেক্ষা করছে আরও 4টি গুরুত্বপূর্ণ লড়াই। সেই গল্প নিয়ে ফিরবো আগামীকাল ঠিক একই সময়ে দীপ্ত টেলিভিশনের পর্দায়। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশির, সাথে ছিলেন বিপ্লব ভট্টাচার্য এবং সাইদুল আজহার সারওয়ার। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত টি বক্স। শুভ সন্ধ্যা।